আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো তোমাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে তোমাদের কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে রসায়ন প্রথম পত্র চতুর্থ অধ্যায়ের। এটা তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণী উভয়ের জন্য প্রযোজ্য, এমনকি যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুত হচ্ছে তাদের জন্য কাজে লাগবে। তো আজকের এই বিষয়টিতে আমি যে বিষয়গুলো তুলে ধরবো সেগুলো হচ্ছে খুব সংক্ষিপ্ত টাইপের প্রশ্ন বা এমসিকিউ ধরনের প্রশ্ন, এগুলো আমি আলোচনা করব। তো শুরুতেই আসা যাক। এখানে আমি একটি বিষয় তুলে ধরেছি, অর্থাৎ একটি বিক্রিয়া দেয়া আছে। এই বিক্রিয়াটির ক্ষেত্রে বলা হচ্ছে যে এই বিক্রিয়াটির জন্য অ্যাটম ইকোনমির হার বা অ্যাটম ইকোনমি কত বা পারমাণবিক মিতব্যয়িতা কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা আসি যে এই বিক্রিয়াটির আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আয়রন অক্সাইড, কোনো আকরিক থেকে আসলে আয়রন অক্সাইডটি তৈরি করা হয়েছে। এখান থেকে আমাদের আয়রন মুক্ত করতে হবে, অর্থাৎ কোনো আকরিক থেকে লোহা উৎপাদন বা আয়রন উৎপাদন। সেক্ষেত্রে এটা হচ্ছে বিজারণ পদ্ধতি ইউজ করা হয়ে থাকে। তো এর আগে কিন্তু অনেকগুলো পদ্ধতি রয়েছে। যাই হোক, এইটা একটি বিক্রিয়া। এই বিক্রিয়াটির ক্ষেত্রে আমাদের প্রধান উৎপাদ অর্থাৎ এই জিনিসটা আমরা তৈরি করব। তো আমাদের মনে রাখতে হবে যে কোনো একটা বিক্রিয়ার প্রধান উৎপাদ কী, অর্থাৎ কোন জিনিসটি আমি তৈরি করব সেটাকে বলা হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদ। তাহলে আমাদের কাজটা হবে যে এই কাঙ্ক্ষিত উৎপাদটির আমাদের প্রথমত বের করতে হবে। কাঙ্ক্ষিত উৎপাদটি আমাদের কি, এটা বের করতে হবে। এগুলো 500 প্রোডাক্ট, এগুলো আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ নয়। এগুলো হয়তো কোনো কাজে লাগবে, কিন্তু আপাতত এই বিক্রিয়ার জন্য আমাদের এটি কোনো কাজে লাগছে না। তো এই জিনিসটার আমাদের প্রথমে ভর বের করতে হবে, কাঙ্ক্ষিত উৎপাদের ভর। হ্যাঁ, এটা হচ্ছে 55.85, আর এটা হচ্ছে 55.85 আর হচ্ছে 16, এটা হচ্ছে 12 যোগ 16। তো এই যে আমাদের ভরগুলো, এগুলো প্রথমত বের করে নিতে হবে। এখানে তো অ্যাটম ইকোনমি বের করার সিস্টেমটা হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের ভর আর বিক্রিয়কের মোট ভর, অর্থাৎ এই যে বিক্রিয়ক যে আমরা দুটি পাচ্ছি, এই দুটো বিক্রিয়কের মোট ভরটা নিচে লিখতে হবে, আর যে উৎপাদটা আমরা তৈরি করব সেই উৎপাদটার ভরটা উপরে লিখতে হবে। তো এখানে আমরা যদি লিখে ফেলি 55.85 আর নিচে আমরা এই দুটা যোগফল, এটা যেহেতু আমরা শতকরায় বের করব, সুতরাং আমাদের এটা একটা হিসাব বের করে আমরা দেখব আসলে এই হিসাবটির মানটা কত হচ্ছে। এটা টোটাল হচ্ছে 55.93 এত %। অর্থাৎ এই বিক্রিয়াটির জন্য আমরা অ্যাটম ইকোনমির মান পেয়ে গেলাম 55.93%। ওকে, তো অনুরূপভাবে আমরা আরেকটি প্রশ্নে আসি। এ বিক্রিয়ক, বি উৎপাদ। এই বিক্রিয়াটির যদি সাম্য ধ্রুবকের মান K1 আমরা ধরে নেই, আর এটাকে যদি উল্টা পাশে সংগঠিত করি, অর্থাৎ বি নিয়ে আমি এ তৈরি করব, অর্থাৎ বিপরীত বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান যদি K2 ধরা হয়, তাহলে K1 ও K2 এর মধ্যে সম্পর্ক কি হতে পারে, এই সম্পর্কটি আমাদের বের করতে হবে। তো আমরা যদি সম্মুখ বিক্রিয়া অর্থাৎ সম্মুখ পশ্চাদের মধ্যে আছে, আমরা যদি প্রথম বিক্রিয়াটি অর্থাৎ K1 এর জন্য যেটি হয়, তো এখানে আমরা কি পাচ্ছি, অর্থাৎ এই যে বিক্রিয়াটি দেয়া আছে এর জন্য আমরা সাম্য ধ্রুবকের মান যখন বের করব তখন হবে বি আর নিচে হবে এ। তো এই মানটাকে আমরা এইভাবেও লিখতে পারি 1/AB, এটা একটা পেতে পারি। তো এখন এই বিক্রিয়াটা যদি আমরা উল্টাভাবে চিন্তা করি যে আমি এটা নিয়ে শুরু করলাম, তাহলে বিপরীত বিক্রিয়াটি, তো বিপরীত বিক্রিয়াটির জন্য আমাদের সাম্য ধ্রুবকের মান K2, তো সেই ক্ষেত্রে A/B হচ্ছে। তো এই যে A/B আমরা যে পেলাম, এই যে এই মানটি আমরা পেলাম, এই মানটির সাথে এই মানটি যদি আমরা কম্পেয়ার করি, তাহলে দেখো A/B এখানে আমরা 1/K2 লিখতে পারি। তো অতএব আমরা কি পাচ্ছি, K1 সমান আমরা পাচ্ছি 1/K2। অর্থাৎ কোনো একটা বিক্রিয়াকে যদি আমরা উল্টাভাবে সংগঠিত করি, যে কোনো বিক্রিয়া হোক না কেন, সেই বিক্রিয়াটাকে যেভাবে ঘটানো দেখানো হয়েছে, অর্থাৎ এ নিয়ে বি তৈরি করতেছি, এটা হচ্ছে আমাদের প্রথম সিস্টেম। এটাকে যদি আমি উল্টাভাবে চিন্তা করি, অর্থাৎ বি নিয়ে এ আমি তৈরি করতেছি, তাহলে ওর যে সাম্য ধ্রুবকটা হবে সবসময় বিপরীত হবে, অর্থাৎ এই যে
1/k2, অর্থাৎ এখানে যদি k2 লিখি তাহলে এখানে k1 হবে। তাহলে দুইটা বিক্রিয়াকে, যেহেতু বিক্রিয়াটা বিপরীত, সুতরাং এদের সাম্যধ্রুবকের মানগুলো বিপরীত হবে, এটাই হচ্ছে স্বাভাবিক। এখানে আমি আরেকটি বিক্রিয়া দিয়ে দেখাচ্ছি যে এখানে নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, অর্থাৎ এই বিক্রিয়াটি একটি গ্যাসীয় সাম্যাবস্থা, অর্থাৎ সবগুলো গ্যাসীয় অবস্থা রয়েছে এবং সাম্যাবস্থায় রয়েছে। এই বিক্রিয়াটির জন্য আমরা কেপি ও কেসি এর সম্পর্ক যদি দেখাতে চাই, তাহলে আমাদের একটা কেপি কেসি এর সম্পর্ক আমাদের জানা আছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে কেপি সমান কেসি RT ডেল এন, আমরা এই মানটা বলতে পারি। তো এখানে যে ডেল এনের কথা বলা আছে, এই ডেল এনটা হচ্ছে উৎপাদের মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মোট মোল সংখ্যা। তাহলে উৎপাদের মোল বিয়োগ বিক্রিয়কের মোল, হ্যাঁ, বিক্রিয়কের মোল সংখ্যা। তো এই যে এই দুইটা যদি আমরা বিয়োগ করে দেই, তাহলে উৎপাদের মোল হচ্ছে 2 আর বিক্রিয়কের 3 আর 1 4, তাহলে আমাদের হবে -2। তো সম্পর্কটা দাঁড়াচ্ছে অতএব কেপি সমান আমরা লিখতে পারি কেসি RT -2, এই মানটি আমরা পাচ্ছি। যদি এমনও বলা হয় যে কেপি বড় না কেসি বড়, অর্থাৎ কোনটি বড়, তো আমরা এই ক্ষেত্রে আমরা এটাকে একটু এক্সটেনশন করতে পারি। তাহলে কেসি RT এখানে আমরা বলতে পারি স্কোয়ার, বা আমরা বলতে পারি কেসি সমান কেপি RT স্কোয়ার। তো তোমরা একটু লক্ষ্য করে দেখো যে কেসি এর মানটা একা আছে আর এখানে কেপি এর মানটা এই গোষ্ঠীটা সহ ধারণ করে আছে, তাহলে নিশ্চয়ই এই মানটা বড়, কারণ এতগুলো মিলে এই মানটা। তো অতএব এখানে আমরা বলতে পারি কেসি এর মানটা বড় কেপি অপেক্ষা। এরকমও হতে পারে। আবার কিছু কিছু বিক্রিয়া আছে যেগুলোর ক্ষেত্রে আমরা কেপি কেসি এর মানটা ভিন্নও পেতে পারি। যেমন আমরা যদি চিন্তা করি PCl5 এর বিয়োজন বিক্রিয়াটি, আমরা যদি চিন্তা করি PCl5, এটাকে যদি আমরা বিয়োজিত করি তাহলে সাম্যাবস্থায় কিন্তু এরকম পাওয়া যাবে। এর জন্য আমরা যদি কেপি বের করি তাহলে আমরা পাবো কেসি RT ডেল এন। তো এইখানে আমরা কিন্তু ডেল এন যেটা পাবো সেটা হচ্ছে উৎপাদের মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মোল সংখ্যা। তাহলে এই যে 1 আর 1 2, 2 বিয়োগ 1 সমান 1। তো বা আমরা লিখতে পারি এখানে কেপি সমান কেসি এই RT দিয়ে এখানে 1 লিখলাম। তো এইবার দেখো তোমরা যেখানে কেপি সমান কেসি আর RT, তাহলে এইখানে কেপি এর মানটা বড় আর কেসি কিন্তু এগুলোর গুণফলের সাথে মিল আছে, অর্থাৎ যে কেসি RT এই তিনটার গুণফলের মান হচ্ছে এটা। অতএব এইখানে আমরা বলতে পারি কেপিটা বড় আর কেসিটা ছোট। তো এক এক বিক্রিয়া এক এক রকম হতে পারে। অনুরূপভাবে যদি আমরা আয়োডিন প্লাস হাইড্রোজেন মিলে কোনো একটা বিক্রিয়া ঘটাই তাহলে 2HI হবে। তো সাম্যাবস্থায় যখন এটা থাকে তখন এইটার জন্য আমরা যদি কেপি বের করি ডেল এন, এখানে ডেল এনের মানটা হচ্ছে এই যে 2 আর 1 1 2, তাহলে ডেল এনটা হচ্ছে আমাদের 2 বিয়োগ 1 যোগ 1, এই যে এটা 1 এটা 1 2, তাহলে এটা 0। তো অতএব আমরা যদি কেপি এখানে লিখি তাহলে কেসি RT 0, কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে কিন্তু এটার ভ্যালুটা হয় 1 সূচকের নিয়ম অনুসারে। তো অতএব আমরা বলতে পারি কেপি সমান কেসি, তো এই পুরো মানটা হলো 1। তো কোনো বিক্রিয়ার ক্ষেত্রে কেপি কেসি এর মান সে সমান হতে পারে, কেপি এর মান বেশি হতে পারে, কেসি এর মান বেশি হতে পারে, এই বিষয়গুলো তোমরা নিশ্চয়ই পারবে। আরেকটি প্রশ্ন দেওয়া হয়েছে, সেই প্রশ্নটি হচ্ছে যে 3A আর এটা হচ্ছে বিক্রিয়ক আর হচ্ছে 2B + C এটা হচ্ছে উৎপাদ। এই বিক্রিয়াটির জন্য আমাদের বেগ কী হবে? তো আমরা জানি বেগ হচ্ছে কোনো একটা বিক্রিয়া ক্ষুদ্র সময় বা একক সময়ে কোনো বিক্রিয়ার বিক্রিয়কের ঘনমাত্রা কমে যাওয়ার পরিমাণ অথবা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির এই পরিমাণকেই আসলে বেগ বলা হয়। তো বেগকে সংক্ষেপে আমরা dx/dt, অর্থাৎ বেগটাকে আমরা এইভাবে প্রকাশ করি। বেগ যদি এই বেগটা হয়ে থাকে উৎপাদ না বিক্রিয়ক যদি হয়ে থাকে, তাহলে বিক্রিয়ক যেহেতু ঘনমাত্রা কমে যায় এটা হবে -dc/dt দিয়ে আমরা প্রকাশ করি। যেহেতু যদি আমাদের উৎপাদ হয় তাহলে এই যে এগুলোর ক্ষেত্রে আমরা যদি ধরি তখন dx/dt দিয়ে আমরা প্রকাশ করি। তো বাংলা দিয়ে বেগ না লিখে আমরা এইভাবেও লিখতে পারি। তো এখন আমি যদি মনে করি যে বিক্রিয়াটার বেগ আমি বের করব, এইটাকে দিয়ে আমি বেগ বের করব, সেই ক্ষেত্রে আমরা লিখব বেগ, এই কথাটা আমি না লিখে যদি আমি ডাইরেক্ট dx/dt লিখি অথবা এটা লিখি তবুও হবে, এটাই মানে হচ্ছে বেগ।
তো এই বেগ সমান আমরা যদি এইটাকে ধরি আমরা বেগ বের করি, তাহলে এই যে ডি এ মানে এর ঘনমাত্রার পরিবর্তন আর হচ্ছে ডিটি সময়ের সাথে এর ঘনমাত্রার পরিবর্তনটা কি হবে, এটা ক্ষুদ্র সময়, কিন্তু এই ডি থাকাতে ক্ষুদ্র সময়ে ক্ষুদ্র পরিবর্তনকেই নির্দেশ করতেছে। তাহলে একক সময়ে যেহেতু তার ঘনমাত্রার পরিবর্তন ধরা হয়, অর্থাৎ ক্ষুদ্র সময়ের জন্য, এই জন্য ছোটো হাতে ডি বা ডেল্টা ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা যেহেতু এর সামনে একটা 3 আছে, তো এটাকে আমাদের 3 দিয়ে ভাগ দিতে হয় এরকম। তো যখন আমরা বেগ বের করব তখন সামনে যেটা থাকবে সেটাতে ভাগ হবে। অনুরূপভাবে এটাই তো বেগ, কিন্তু এইটার ক্ষেত্রে যখন আমরা যাচ্ছি এটার সামনে কিন্তু এটা বিক্রিয়ক, এই জন্য এটার সামনে মাইনাস বসাতে হবে। আর এটা যেহেতু আমরা উৎপাদ নিচ্ছি, যদি আমি এটা দিয়ে বেগ হিসাব করি, যে কোনো একটা দিয়ে আমরা বেগ হিসাব করতে পারি। বিক্রিয়ার সময় কোনো বিক্রিয়ার বিক্রিয়ক অথবা উৎপাদ যে কোনো একটাকে আমরা তার ঘনমাত্রা আমরা পরিমাপ করে থাকি, সবগুলোর ঘনমাত্রা একসাথে পরিমাপ করা হয় না। তো যদি আমি এটার ঘনমাত্রা দিয়ে হিসাব করি তাহলে এটা কিন্তু উৎপাদ, এটার জন্য মাইনাস হবে না, এটার জন্য প্লাস হবে। তাহলে আমাদের ডি বি আর হবে ডিটি। তো এটা যেহেতু সামনে 2 আছে, এই যে 2 দিয়ে ভাগ দিলাম। আর সিটা যদি আমি এটা না ধরে সি ধরি, অথবা কিন্তু অর্থাৎ বেগ এটা দিয়ে এটা লিখতে পারি, অথবা এটা লিখতে পারি, অথবা সি দিয়ে যদি হিসাব করি সেই ক্ষেত্রে আমরা লিখব ডিসি বাই ডিটি। এগুলো সবগুলোই কিন্তু বিক্রিয়ার বেগ। এখন কেউ যদি বলে যে আমি শুধু এই অংশটাকে কি বোঝাবো, এই পুরোটাই হলো বেগ, তাহলে আমরা বলতেছি বিক্রিয়ার বেগ আমরা মাইনাস ডিএ বাই 3 ডিটি, এটা বেগ বললাম। তো যদি শুধু আমি বলি ডিএ বাই ডিটি বোঝাই, তাহলে এই যে এই অংশটাকে আমরা কি বলবো, এটাকে বেগ বলে না, যেহেতু এটা বিক্রিয়ক, এটা বিক্রিয়কটা আস্তে আস্তে কমে যায়, বিয়োজিত হয়, উৎপাদে পরিণত হয়। এটাকে শুধু বেগ বলবো না, বলে বলবো বিয়োজন হার। হ্যাঁ, এটা বিক্রিয়কের বিয়োজন হার। এই যে অনেক সময় বিক্রিয়কের বিয়োজন হার বা উৎপাদন হার, তখন এইভাবে আমাদের চিন্তা করতে হবে যে বেগটাকে, যেমন এইটার ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, তো এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা যদি বলি ডিবি বাই ডিটি, এটাকে আমরা কি বলবো, এটা বিয়োজন হার কার, বিক্রিয়কের। এটাকে আমরা বলবো বি এর উৎপাদন হার, কিন্তু একে আমরা বেগ বলতে পারতেছি না, কারণ এই 2 বাদ গেছে, এই জন্য এটা বেগ হতে পারে না। আবার আমরা ডিসি বাই ডিটি, এইটাকে আমরা বলতে পারি সি এর উৎপাদন হার, কিন্তু এটার ক্ষেত্রে বেগের মানটা ওই একই হয়ে থাকে, তাই এটাকে বেগও বলতে পারি। তাহলে এটাকে বেগ বলতে পারি, আবার উৎপাদন হারও আমরা বলতে পারবো। তো এইটার ক্ষেত্রেই আমরা একটু গাণিতিক হিসাবে আসতে পারি। আগের বিক্রিয়াটি, এটার ক্ষেত্রে একটা গাণিতিক সমস্যা তুলে ধরছি, যে এই যে বিক্রিয়াটি দেওয়া আছে, এটা মনে করে নিলাম যে একটা আবদ্ধ পাত্রের মধ্যে ঘটানো হচ্ছে। আর বিক্রিয়াটিতে যদি এ এর বিয়োজন হার, অর্থাৎ এর বিয়োজন হার এই যে দেওয়া আছে 2.75 × 10⁻² মোল পার লিটার পার সেকেন্ড হয়, তবে বি ও সি এর উৎপাদন হার এবং বিক্রিয়াটির জন্য বেগ নির্ণয় করো। তাহলে বিক্রিয়াটির জন্য আমরা বেগ কী পেতে পারি সেটা আমাদের বের করতে হবে। তো আগেই বলছিলাম যে এই বিক্রিয়াটির জন্য আমরা এরকম একটা সূত্র আগেই বলছিলাম, বেগ সমান আমি দিয়েছিলাম এরকম ডিএক্স বাই ডিটি সমান এরকম দিয়েছিলাম ডি, এখানে দিয়েছিলাম এ, এখানে যেহেতু বেগের ক্ষেত্রে এই 3 দিয়ে ভাগ হবে ডিটি, অথবা 1/2 ডিটি। অর্থাৎ এই যে বিক্রিয়ার বেগ আমরা এইভাবে অথবা এটা অথবা এটা অথবা এটা লিখতে পারি। তো বলা হচ্ছে যে বিয়োজন হার, বিয়োজিত হবে কে, বিক্রিয়ক। তাহলে বিয়োজন হার হলে এই 3 বাদ যাবে, তাহলে বিয়োজন হার আমরা লিখব কার, এটা বিয়োজন হার এ এর বিয়োজন হার সমান আমরা এই যে বিয়োজন হার বলতে বোঝাচ্ছে ডি এ বাই ডিটি। ঋণাত্মক চিহ্নটা এখানে এক্ষেত্রে ইউজ না করলে হবে। তো বিয়োজন হার এই জিনিসটা, তো আমরা কিন্তু এখানে বিয়োজন হার পেয়েছি আমরা, হ্যাঁ, এই জিনিসটা দেয়া আছে এইটা। (2.75 × 10⁻²) এই জিনিসটা হলো বিয়োজন হার।
এখন প্রশ্ন হলো যে বি ও সি এর উৎপাদন হার আমাদের বের করতে হবে, বি ও সি এর উৎপাদন হার। তো আমাদের এই যে যদি এই জায়গা থেকে আমরা এই সম্পর্কটা নেই, মাইনাস সহ এই মানটা কিন্তু দেয়া আছে, যদি আমরা এই জায়গায় সম্পর্কটা নেই তাহলে সম্পর্কটা কী হবে, এই যে 3 আছে আমাদের কিন্তু এই জিনিসটা লাগবে, তাহলে এই 2টা এর সাথে যে গুণ হবে, দেখো এই 2 এর সাথে যে গুণ হবে, তাহলে আমরা এইখান থেকে আমরা পাচ্ছি, অতএব আমরা ওই জায়গা থেকে নির্ণয় করতে পারি ডিবি বাই ডিটি সমান আমরা লিখতে পারি 2/3 ডিএ বাই ডিটি। তো এখানে আমরা এই যে এই জায়গাটাতে আমরা এই মানটা বসাতে পারি 2/3 ইন্টু 2.75 ইন্টু 10⁻²। ঋণাত্মক চিহ্নটা আমি ইউজ করলাম না কেন, যে এই মানটাই হচ্ছে, অর্থাৎ ঋণাত্মক মানটাই হচ্ছে এই জিনিসটা। তো যদি আমি ঋণাত্মক মানটার পরিবর্তে এটা বসাই তাহলে তার ঋণাত্মক মানটা থাকলো না, অর্থাৎ এই ঋণাত্মক ভ্যালুটা সহ এই মানটা হচ্ছে এই, তাহলে এটাকে এর সাথে লাগিয়ে দিয়ে যে এই মানটা আসলো, অতএব এটা হিসাব করলে একটা কিছু বের হবে, এটাই হবে আমাদের এর বিয়োজন হার। অনুরূপভাবে আমরা যদি সি এর, এটা হলো উৎপাদন হার, বি এর উৎপাদন হার, অনুরূপভাবে যদি আমরা সি এরটা বের করতে যাই তাহলে আমরা বলতে পারি ডিসি বাই ডিটি, এই মানটা সমান এপাশে দেয়া ছিল -1/3 কিন্তু একবারে আমরা লিখতে পারি 2.75 ইন্টু 10⁻²। তো এই যে এই মাইনাস মানটা এটা একটু পরে বসাই দেই, এইখানে দেয়া ছিল ডি এ আর এখানে ছিল ডিটি, তাহলে এই ঋণাত্মক ভ্যালুটা সহ কিন্তু এই মানটা বসবে 1/3 ইন্টু 2.75 ইন্টু 10⁻²। এই যে মানটা আমরা পাচ্ছি, হ্যাঁ, এই মানটা এখন হিসাব করলে যেটা পাওয়া যাবে সেটা হবে সি এর কী হার হবে, এটা হবে সি এর উৎপাদন হার। তো এটা হিসাব করলে আমাদের আসবে 9.167 10⁻³ এটা হবে, এটার একক হবে মোল পার লিটার পার সেকেন্ড। তো যেহেতু দেখো বিক্রিয়ার বেগের জায়গা ছিল, এই যে এটা বিক্রিয়ার বেগ, এটাও একটা, সুতরাং এটাকে আমরা বিক্রিয়ার বেগও বলতে পারি, হ্যাঁ, সুতরাং এটাই বিক্রিয়ার বেগ, এটাই হচ্ছে সি এর বিয়োজন না উৎপাদন হার। এখন আমি একটা বিক্রিয়া দেখাচ্ছি, যেমন ধরে নিলাম এটা একটা বিক্রিয়া, বলা হচ্ছে যে বিক্রিয়াটি একটি প্রথম ক্রম বিক্রিয়া হলে এর বেগ ধ্রুবকের সমীকরণ কি হবে, হ্যাঁ, একটি প্রথম ক্রম বিক্রিয়া হলে এর বেগ ধ্রুবকের সমীকরণ কি, বেগ ধ্রুবকের সমীকরণ, এটা আমাদের বের করতে হবে। তো প্রথম ক্রম বিক্রিয়া যদি হয় তাহলে এর বেগ ধ্রুবকের সমীকরণটা এরকম, এগুলো যদিও বর্তমান সিলেবাসে অত ডিটেলস নেই, কিন্তু আগের সিলেবাসে এগুলো ডিটেলস ছিল এবং ভর্তি পরীক্ষাগুলো তো এই প্রশ্নগুলো আসে মাঝে মধ্যে। তাহলে মনে করে নিলাম যে বিক্রিয়াটার বেগ ধ্রুবক হচ্ছে কে, তাহলে এর জন্য যে সমীকরণটা হচ্ছে 2.303, এখানে হচ্ছে টি লগ এ মাইনাস এক্স, এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার বেগ ধ্রুবকের সমীকরণ। তো কথা হচ্ছে যে ক্রমটা আসলে কী জিনিস, ক্রম হচ্ছে আমরা জানি কোনো একটা বিক্রিয়ার বেগ বিক্রিয়কের যে পদগুলোর ওপর, অর্থাৎ যে বিক্রিয়কের উপর নির্ভর করে তাদের ঘনমাত্রার যে ঘাতটা থাকবে অর্থাৎ পাওয়ার থাকবে, সেটার যোগফলটাকে বলা হচ্ছে বিক্রিয়ার ক্রম। যেমন এই বিক্রিয়াটার যদি আমরা বেগ বলি ডিএক্স বাই ডিটি, তাহলে বেগটা নির্ভর করে, বিক্রিয়ার বেগ নির্ভর করে এর, এটা ভর ক্রিয়া সূত্র। তো এইটা যদি এই যে পাওয়ার 1, এই পাওয়ারটাই হচ্ছে ক্রম, অর্থাৎ ক্রম হচ্ছে 1। কোনো বিক্রিয়ার বেগ আবার বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করেই না, সেই ক্ষেত্রে ক্রম হবে 0। যেমন ক্লোরিন আর হাইড্রোজেন এই বিক্রিয়াটার ক্ষেত্রে বেগ নির্ভর করে না এদের ঘনমাত্রার উপর, কারণ হচ্ছে এই বিক্রিয়াটা আলোর উপর নির্ভরশীল, আলো বাড়লে বিক্রিয়ার বেগ বাড়ে, আলো কমলে বিক্রিয়ার বেগ কমে। সেই ক্ষেত্রে আমরা যদি এই বিক্রিয়াটার বেগ যদি আমরা ধরে নেই যে এরকম, তাহলে এটা ক্লোরিনের ঘনমাত্রার উপরেও নির্ভর করে না, হাইড্রোজেনের ঘনমাত্রার উপরেও নির্ভর করে না, অর্থাৎ এই পাওয়ারগুলোর যোগফল হচ্ছে 0, অতএব এই বিক্রিয়াটার ক্রমও হবে 0। তাহলে বিক্রিয়ার ক্রমটা আসলে এটা কোনো বলে
আমরা মানে বিক্রিয়াটা দেখেই আমরা বলতে পারবো না এটা হচ্ছে একটা পরীক্ষালব্ধ মান, অর্থাৎ বিক্রিয়কগুলো কার উপর নির্ভর করে সেটার উপর। তো আমাদের এই যে এই বিক্রিয়াটা প্রথম ক্রমে যে অর্থাৎ 1 এক ঘাতের সমানুপাতিক, তাহলে এই বিক্রিয়াটার বেগ বিক্রিয়কের ঘনমাত্রার প্রথম বা এক ঘাতের সমানুপাতিক হওয়ায় এটাকে আমরা প্রথম ক্রম বিক্রিয়া বলি। আর এই বিক্রিয়াটার জন্য এই প্রথম ক্রমের যে সমীকরণটা আমরা পেয়েছি সেই সমীকরণটা হচ্ছে এরকম। এখন প্রশ্ন হলো, অনেকে হয়তো বলতে পারো যে আসলে এই জিনিসগুলো কি। তো বিক্রিয়াটা যখন আমরা শুরু করব টি সমান 0 অর্থাৎ শুরুতেই প্রাথমিক অবস্থায় এইটার ঘনমাত্রা ধরা হয়েছিল এ মোল পার লিটার, এগুলো কিন্তু ঘনমাত্রা, এটা ছিলই না শুরুতে। টি সময় পর, টি জানি না 5 মিনিট 10 মিনিট 20 মিনিট ইত্যাদি হতে পারে, টি সময় পর যদি আমরা ঘনমাত্রা এইখান থেকে কিছু পরিমাণ ভেঙে এদিকে যায়, তাহলে ভেঙে যাওয়ার পরিমাণটা আমরা ধরলাম এক্স মোল পার লিটার। তো এখান থেকে এ মাইনাস এক্স পরিমাণ এখানে ভেঙে গেছে। তো এই হিসাবটা ধরেই আসলে এই সমীকরণটা এসেছে, অর্থাৎ এইখানে এ হচ্ছে বিক্রিয়কের প্রারম্ভিক ঘনমাত্রা আর এ মাইনাস এক্স হচ্ছে বিক্রিয়কের টি সময় পর ঘনমাত্রা, অর্থাৎ কাঙ্ক্ষিত যে সময়টা সেই সময় পর তার ঘনমাত্রা। যদি শুধু এক্সটাকে আমরা কল্পনা করি তাহলে এক্সটা হচ্ছে উৎপাদের ঘনমাত্রা, টি সময় পর উৎপাদের ঘনমাত্রা। এটা উপপাদন আমি আরও লেকচারের মধ্যে দেখিয়েছি। তো এইখানে আমরা যদি বলি যে এইটার হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়াটির বেগ ধ্রুবকের আমরা সমীকরণ পেয়ে গেলাম। এখন যদি আমাদের প্রশ্ন থাকে এই ধরনের যে এই বিক্রিয়াটার তো বেগ ধ্রুবকের আমরা সমীকরণ পেয়ে গেছি, অর্থাৎ এই বিক্রিয়াটি একটি প্রথম ক্রম বিক্রিয়া। এখানে হয়তো বলা আছে যে এই বিক্রিয়াটার অর্ধেক বিয়োজিত হতে, অর্থাৎ এই বিক্রিয়াটার অর্ধেক পরিমাণ বিয়োজিত হতে যদি 10 মিনিট লাগে বা 1 মিনিট লাগে, কোনো একটা সময় লাগবে, তাহলে এই বিক্রিয়কের অর্ধেক পরিমাণ উৎপাদে পরিণত হতে যে সময়টা লাগে সেটাকে বলা হচ্ছে অর্ধায়ু। তো অর্ধায়ুর সময় ওই টিটার জায়গায় টি হাফ লেখা হয়, তাহলে এইটার অর্ধায়ু, বিক্রিয়াটির অর্ধায়ু যদি বলা হয়, এই যে অর্ধায়ু বলা হচ্ছে এই টি হাফ সমান 1000 সেকেন্ড ধরা হলো। এটা দেয়া আছে প্রশ্নের মধ্যে, এটা একটি বুটেক্সের প্রশ্ন আমি আলোচনা করতেছি। তাহলে এটি একটি প্রথম ক্রম বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়াও দেয়া ছিল না, বলা ছিল কোনো একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু 1000 সেকেন্ড, এরকম কথা বলা আছে। কতক্ষণ পর বিক্রিয়কের 1 অবশিষ্ট থাকবে, এখানে তারপরে বলা আছে কতক্ষণ পর বিক্রিয়কের এত অংশ অবশিষ্ট থাকবে। এইটা বলা আছে সময়টা। তো এই জায়গায় কিন্তু আরেকটা বিষয় আছে, আমাদের কিন্তু জানতে হবে অর্ধায়ু কথাটি বলা আছে। তো আমাদের যে প্রথম ক্রম বিক্রিয়ার সমীকরণটি দেখানো হয়েছিল সেখানে যে পদগুলো ছিল, কি কি পদ ছিল? এ ছিল, এক্স ছিল, কে ছিল, টি ছিল, এই যে পদগুলো ছিল সেগুলো, এই পদগুলোর মধ্যে আমাদের কোনো পদেই এখানে আমরা পাচ্ছি না, অর্থাৎ এই জায়গার মধ্যে এই পদগুলোর কোনোটাই এখানে নেই। তাহলে আমরা এটা কিভাবে সমাধান করব? তো এর জন্য আমাদের একটা উপায় আছে, সেটা হচ্ছে অর্ধায়ুর সমীকরণ। প্রথম ক্রম বিক্রিয়ার জন্য অর্ধায়ুর সমীকরণ, অর্ধায়ু টি হাফ সমান, এটা কিন্তু একটা সূত্র আছেই, অর্থাৎ ওই যে প্রথম ক্রম বিক্রিয়ার সমীকরণটা থেকে আমরা অর্ধায়ু সমীকরণ উপপাদন করতে পারি। এটা হচ্ছে 693 আর এখানে হচ্ছে কে। তো এই মানটি কিন্তু এখানে দেয়া আছে, বা আমরা এইখান থেকে কে এর মানটা কিন্তু বের করে নিতে পারি, 0.693 টি হাফ। তো এই জায়গায় আমরা যদি 0.693 এখানে যদি টি হাফের মান যেহেতু আমরা পেয়ে গেছি 1000 আমরা পেয়ে গেলাম, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 6.93 10⁻⁻⁴। এটা হচ্ছে যেহেতু নিচে সময়, এটা পার সেকেন্ড আমরা বলবো। অর্ধায়ুর সমীকরণের ক্ষেত্রে আমরা কে এর মানটা বলবো পার সেকেন্ড, অর্থাৎ প্রথম ক্রম বিক্রিয়ার কে এর মান, বেগ ধ্রুবকের যে মান পাই সেটার এককটা হয় পার সেকেন্ড প্রথম ক্রম বিক্রিয়ার। তো একটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এই যে কে এর মানটা ইউজ করে আমরা ওই ভ্যালুটাতে যেতে পারবো। তো এখন আমরা যদি একটা কাজ করি, সেই কাজটা হচ্ছে এই সমীকরণটা যেটা দেয়া আছে এটার একটু হেল্প নেই। তো আমি বলছিলাম টি যখন 0 ছিল তখন এটা মোল পার
লিটার, এটা ছিল 0। তারপরে আমরা এক সময় টি সময় পর আমরা ধরেছিলাম a মাইনাস এক্স মোল পার লিটার, এটা হলো এক্স মোল পার লিটার। তো আমাদের যে কাজটা হচ্ছে, ওরা দ্বিতীয় অংশটাতে বলছে যে এইটা অবশিষ্ট থাকবে, অর্থাৎ এইখানে যতটুকু ছিল, এখানে আমাদের প্রশ্নটাতে ছিল কতক্ষণ পর বিক্রিয়কের 1/দশমাংশ অবশিষ্ট থাকবে, বিক্রিয়কের 1/দশমাংশ অবশিষ্ট থাকবে। তাহলে এ যেটা ছিল সেইটা আমাদের এই লাইনটার পরিবর্তে আমাদের চিন্তাটা করতে হবে যে এইটা হতে হবে a/10, এই পরিমাণ এখানে থাকবে। তাহলে এর এই পরিমাণ এখানে যদি থাকে তো বাকি অংশটা ওখানে চলে গেছে, তাহলে এখানে 9a/10 হবে। দেখো ওখানে প্রশ্নের মধ্যে বলা আছে যে কতক্ষণ পর 1/দশমাংশ বিক্রিয়ক অবশিষ্ট থাকবে, অর্থাৎ আমাদের সময়টা বের করতে হবে। এখানে উত্তর কিন্তু চেয়েছে সময়। তাহলে যদি এটা ওই সময় পর, আমরা অজানা যে সময়টার কথা বলতেছি, ওই সময় পর আমাদের এইটা অবশিষ্ট থাকবে, অর্থাৎ এই জায়গাটাতে টিকে থাকবে a/10, অর্থাৎ 1/দশমাংশ। আর বাকি যে অংশটা আছে 9a/10 সেটা কিন্তু এক্সে চলে গেছে। তো এখন আমরা a মাইনাস এক্সের জায়গায় কিন্তু এটা বসাতে পারি। তো আমরা যেহেতু সমীকরণটি আমরা যেটা জানি যে k সমান 2.303, এইখানে ছিল t, এখানে ছিল লগ, এখানে a মাইনাস এক্স। তো এখন দেখো আমরা এক্সের জায়গায় এটা বসাতে পারি, অথবা আমরা a মাইনাস এক্সের পরিবর্তে আমরা a/10 বসাতে পারি, ওই হিসাব করলে একই আসবে। তো আমাদের বের করতে হবে টি, তাহলে টি সমান যে কেটা নিচে চলে আসবে, তাহলে এখানে যদি টি লিখি তাহলে এখানে কে চলে আসলো। তো কে এর মানটা আমরা বসাই দেই, এই জিনিসটা 6.93 10⁻⁻⁴। আর এইখানে আমরা লগের পরিবর্তে এখানে এইটার জায়গায় লিখবো আমরা a/10। তো এখন 10টা উপরে যাবে, আর কাটা যাবে, তখন থাকবে কি log 10, তাহলে 2.303 6.93 × 10⁻⁻⁴, আর এইখানে টিকে থাকবে log 10। log 10-এর মানটা হচ্ছে 1, সুতরাং এই পরিবর্তে আমরা লিখব 1, log 10 মানে হচ্ছে 1। এবার যদি আমরা ফাইনালি সবগুলো হিসাব করি তাহলে আমাদের থাকবে 3.32 × 10⁻³ এত সেকেন্ড হবে অ্যান্সার আমাদের। অর্থাৎ ওই বিক্রিয়াটি শুরুর পর এত সেকেন্ড যখন অতিক্রম হয়ে যাবে তখন বিক্রিয়কটা 10/1 টিকে থাকবে। আরেকটি সমস্যা তুলে ধরেছি, সেটা হচ্ছে একটি প্রথম ক্রম বিক্রিয়ার 25% সম্পন্ন হতে 30 মিনিট সময় লাগলো। তাহলে বিক্রিয়াটির অর্ধায়ু নির্ণয় করো, বা অর্ধায়ু কত। বিক্রিয়াটির 25% সম্পন্ন হতে 30 মিনিট লাগলো, এক্ষেত্রে অর্ধায়ু বের করতে বলছে। তো অর্ধায়ুর সমীকরণ আমরা জানি t½ সমান 0.693, এখানে হচ্ছে কে। তো কে এর মান আমাদের জানতে হবে। তো আমাদের এখন টার্গেট হচ্ছে অর্ধায়ু নির্ণয় করতে গেলে কে এর মান বের করতে হবে। কে এর মান বের করতে পারি আমরা যেহেতু প্রথম ক্রম বিক্রিয়ার সমীকরণ থেকে আমরা কে এর মান বের করতে পারি। তো আমরা জানি এখানে কে এর মানটা যখন বের করব তখন আমরা লিখব 2.303, এখানে লিখব আমরা t log a/x। তো প্রশ্নটার মধ্যে আমাদের বলা আছে যে 25% সম্পন্ন হয়ে গেছে। তো যদি আমরা এরকম একটা বিক্রিয়া নিয়ে নেই, তো এটা যখন 0 সময় ছিল, এটা ধরেছিলাম a মোল পার লিটার, এটা 0। তো 25% যখন সম্পন্ন হয়েছে, t সমান 25% যখন সম্পন্ন হয়, এই সময়টা আমরা যদি ধরি, তাহলে এই সময় এই জিনিসটার 25% ওই পাশে চলে গেছে। তাহলে এই পাশে আছে 75 ওই পাশে চলে গেছে 25, এটা তো পুরো একটা অংশ ছিল। এই পাশে আছে 75, এই পাশে গেছে 25। তো আমরা এইখানে যদি আমরা বলি যে এর কিন্তু এখানে 70% এখানে আমরা বলতে পারি 75% না, এর 75%, এর 75% রয়ে গেছে, আর 25% কিন্তু সম্পন্ন হয়েছে, এর 25%। তো আমরা এইখানে বলতে পারি 0.75 আর এখানে 0.25 এই ভ্যালুগুলো আমরা পেয়ে গেছি। তো আসলে এই জিনিসটা হচ্ছে a-x ছিল, আর এখানে ছিল x। তাহলে 25% যদি ওই পাশে চলে যায় তাহলে এই পাশে থাকে 75%, আর এই ভ্যালুটাকে আমরা যখন সমীকরণে a-x অর্থাৎ যাওয়ার পর যেটা থাকে সেটা a-x। এখন আমরা যদি 2.303
এখানে টি বসাই দেই। এইটা কিন্তু 30 মিনিট সময় লেগেছে। আমরা এটা মিনিট রাখতে পারি, সেকেন্ড রাখতে পারি। মিনিট রাখলেও কোনো সমস্যা নেই, এখানে আমরা 30 মিনিট দিয়ে হিসাব করতেছি। তো আমরা এইটা বের করার পর এইখানে যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে লগ। উপরে এ আছে, যা আছে তাই থাক। এখানে হচ্ছে 0.75 এ আর এ কাটা গেলে আমাদের পাচ্ছি আমরা 2.303। এখানে 30, এইখানে হবে লগ 1/0.75, এই মানটা পাচ্ছি। এই মানটা হিসাব করলে কিছু একটা বের হবে। ওইটার একক, কে এর একক কিন্তু পার মিনিট। যদি সেকেন্ড থাকতো তাহলে পার সেকেন্ড হলো। এই জায়গাটা আমরা বের করে বসাবো। তাহলে কে এর যে মানটা বের হবে, পরিশেষে ওই মানটাকে নিয়ে এসে আমরা এই জায়গায় বসাই দেবো, এইখানে বসাই দেবো। দিলে ওই মানটা কিন্তু পার মিনিট নিচে বসবে, পরে যে অ্যান্সারটা বের হবে সেটা হবে মিনিট হবে অ্যান্সার। এইভাবে আমরা হিসাব করে দেখাতে পারি।